2024-25 সালে এসে আমরা কোন ধরনের প্লেয়ারকে বাছাই করে নিচ্ছি আমাদের দলে খেলানোর জন্য সেগুলোকে আপনারা জানেন। খেলোয়াড়দের মান যে নিম্নমানের এটা কিন্তু আমি যে লিস্টে আপনাদেরকে তুলে ধরেছি সেখান থেকেই স্পষ্ট। টাকা দিয়ে কেন তাদেরকে আনবো, তাদেরকে ফ্রি খেলালে তো ভাই লস। নিজের দেশের মানুষ যদি না দেখে তখন আপনারা কি করবেন বলেন তো একবার। সালের 9 ফেব্রুয়ারি বিপিএল এর যাত্রা শুরু হয়। আমরা যারা ক্রিকেট প্রেমী আমাদের আশা ছিল বছর যাবে ক্রিকেটের মান বাড়বে, সেই সাথে বিপিএল এরও মান বাড়বে। কিন্তু 2024-25 মৌসুমে এসে বিপিএল কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটি কি আপনাদের জানা আছে? 2024-25 সালে এসে আমরা কোন ধরনের প্লেয়ারকে বাছাই করে নিচ্ছি আমাদের দলে খেলানোর জন্য সেগুলোকে আপনারা জানেন? তাদের নামগুলো যদি বলি সেগুলো কি আপনারা কি চিনতে পারবেন? যারা খেলার সাথে সরাসরি সম্পৃক্ত তারাও কি চিনতে পারে? কেন এমনটা হচ্ছে? এটার পিছনে কি ফাইন্যান্সিয়াল কিছু জড়িত, নাকি ম্যানেজমেন্টের কিছু জড়িত, নাকি বিপিএল এর মার্কেটিং কিছু একটা জড়িত, নাকি স্পট ফিক্সিং নিয়ে কোনো বিতর্কের কোনো কারণ রয়েছে? ভবিষ্যতে কিভাবে বিপিএল উন্নতি করতে পারে আজকের আলোচনার বিষয় সেটি। চলুন যাই মূল বিস্তারিত ভিডিওতে বিপিএল নিয়ে একটু আলোচনা করে আসি। প্রথমেই বলেছিলাম 2012 সালে বিপিএল এর যাত্রা শুরু হয়। সে বছর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিপিএল এর পর্দা ওঠে এবং ঢাকা গ্ল্যাডিয়েটর্স ওই বছর শিরোপা ঘরে তুলে নেয়। বর্তমানে ঢাকা গ্ল্যাডিয়েটর্স নেই, কিন্তু ঢাকা ক্যাপিটালস নামে একটি দল আইপিএলে বিদ্যমান রয়েছে। সেই দলের পোস্টার বয় সাকিব, তিনি কিন্তু নায়ক সাকিব আল হাসান আপনারা ভাববেন না। আবার বাংলাদেশের এবারের বিপিএলে 7টি দল খেলতেছে। 7টি দলের ফরেন ক্যাটাগরির প্লেয়ারদের নাম যদি আপনাদের কাছে আমি একটু তুলে ধরি, আপনারা কয়জন প্লেয়ারকে চেনেন একটু কমেন্টস করে জানাবেন। 4 7 28 যদি আমরা হিসাব করি, এখানে আমরা বড়জোর 7 থেকে 8 জন কিংবা 10 জন প্লেয়ারকে আমরা চিনি, বাকি প্লেয়ারদের নামই আমরা বলতে পারবো না। কারণটা কি? আমরা কোন ধরনের প্লেয়ারকে বাছাই করে আনতেছি চলুন সেই লিস্টে একটু আপনাদেরকে একটু জানিয়ে আসি। ফরচুন বরিশাল একমাত্র দল যাদের 4টি প্লেয়ারকে আমরা একটু চিনি, এবং তারাই একমাত্র দল যারা একটু স্ট্যান্ডার্ড মেনটেন করেছে ফরেন ক্যাটাগরির প্লেয়ারদের পিক অ্যান্ড চুজের ক্ষেত্রে। তাদের নামগুলো হলো কাইল মেয়ার্স ওয়েস্ট ইন্ডিজ, মোহাম্মদ নাবি আফগানিস্তান, শাহিন আফ্রিদি পাকিস্তান, ফাহিম আশরাফ পাকিস্তান। এই 4 জন প্লেয়ারকে আমরা একটু চিনি, মোটামুটি ওয়ার্ল্ড ক্রিকেটে তারা একটু ফেমাস। আমরা যদি একটু রংপুর রাইডার্সের দিকে যাই, যে 4 জন প্লেয়ারকে আমরা দেখতে পাবো স্টিভেন টেইলর, অ্যালেক্স হেলস, ইফতেখার আহমেদ, খুশদিল শাহ। এখানে ইফতেখার আহমেদ এবং অ্যালেক্স হেলকে আপনারা একটু চিনতে পারেন। অ্যালেক্স হেলকে আমরা ইংল্যান্ডের বিস্ফোরক ব্যাটসম্যান হিসেবে আমরা জানি, এবং ইফতেখার আহমেদও পাকিস্তানের মিডল অর্ডারকে 2-3 বছর বা 4 বছরে একটা সার্ভিস তিনি প্রোভাইড করেছেন, সেই সূত্রে আমরা তাকে একটু চিনি। আমরা যদি এখন খুলনা টাইগার্সের দিকে একটু তাকাই, তারা কোন 4 জন প্লেয়ারকে বাছাই করেছে একটু দেখি। প্রথম প্লেইং 11-এ উইলিয়াম বসিস্টো অস্ট্রেলিয়া, ইব্রাহিম জর্ডান আফগানিস্তান, মোহাম্মদ নওয়াজ, ওশান থমাস। এখানে মোহাম্মদ নওয়াজকে ছাড়া আর ওশান থমাসকে ছাড়া তেমন কাউকে চেনার মতো না, কিন্তু ওশান থমাসকেই বলেন বা মোহাম্মদ নওয়াজকেই বলেন, আপনার রেটিং কত দিবেন? টি-20 বর্তমান যুগে তাদের আন্তর্জাতিক দলে বা ন্যাশনাল টিমে তাদের গ্রহণযোগ্যতাটা কতটুকু, প্রশ্নটা আমি আপনাদের কাছে রেখে দিলাম। এখন যদি আমরা একটু সিলেট স্ট্রাইকার্সের দিকে তাকাই, তাহলে চলুন দেখে আসি কোন 4 জন প্লেয়ারকে তারা পিক করেছে। জর্জ মুন্সি স্কটল্যান্ড, পল স্টার্লিং আয়ারল্যান্ড, সামিউল্লাহ শ্রীনিওয়ারি আফগানিস্তান, রে স্টফলি ইংল্যান্ড। এখানে বুঝতেই পারতেছেন রে স্টফলিকে ছাড়া তেমন কোনো প্লেয়ারকে আমরা চিনি না। আমরা হয়তো একটু পলকে চিনি, বিশ্বকাপের মঞ্চে তাকে একটু বেশি আমরা দেখতে পাই, সেই বিধ্বংসী প্লেয়ার। আমার কথা হচ্ছে এখানে কিন্তু আমরা আরও সমৃদ্ধ প্লেয়ার নিতে পারতাম। আমরা যদি এখন একটু দুর্বার রাশিয়ার দিকে তাকাই, তাহলে 3 জন প্লেয়ারকে আমরা দেখতে পাবো। মোহাম্মদ হ্যারিস পাকিস্তানের প্লেয়ার, লাহিরু সামারকুন শ্রীলঙ্কার, এবং রায়ান ব্রুল। এখন হারিসকে ছাড়া এমন কোনো প্রমিসিং প্লেয়ার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র হারিসে এমন একজন প্লেয়ার রয়েছেন সেক্ষেত্রে বিস্ফোরক ব্যাটসম্যান, এবং তার ফিউচার ভালো, ভবিষ্যতে সে একজন ভালো ক্রিকেটার হতে পারে। সবচেয়ে হতাশাজনক 4টি প্লেয়ারের নাম যদি এখন বলি, সেটি চলে আসবে ঢাকা ক্যাপিটালসের হয়ে। চলুন ঢাকা প্লেয়ার্সের কোন 4টি প্লেয়ারকে নিয়ে প্রথম প্লেইং 11 সাজানো হয়েছে সেটি একটু দেখে আসি। স্টিফেন এসকেনানজি থিসারা পেরেরা, ডেট ওভার একজন প্লেয়ার, সে আবার ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন। বুঝতেই পারতেছেন কি অবস্থা আমাদের বিপিএল এর। ফারমানুল্লাহ সাফি আফগানিস্তানের প্লেয়ার, আমির হামজা আফগানিস্তান। ঢাকা ক্যাপিটালস আমাকে সবচেয়ে বেশি হতাশা করেছে। এখন যদি আমরা একটু চিটাগাং কিংসের দিকে তাকাই, ওসমান খান পাকিস্তান, হায়দার আলী পাকিস্তান, টমো কনেল অস্ট্রেলিয়া, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তান। এখানেও মোটামুটি পাকিস্তানের খেলোয়াড়দের একটু আধিক্য রয়েছে। এখানে সর্বমোট ইংল্যান্ডের 2 জন প্লেয়ারকে আপনি দেখতে পাবেন, এক হচ্ছে রে স্টফলি আর একজন হচ্ছে অ্যালেক্স হেলস। অ্যালেক্স হেলস অলরেডি দল থেকে বাদ পড়ে গেছেন, রে স্টফলি দলে আসা যাওয়ার মাঝখানে আছেন। তো এই যে 28 জন প্লেয়ারের নাম বললাম, আপনারা পাকিস্তানি প্লেয়ারদেরকে যদি বাদ দেন তাহলে কয়জন প্লেয়ারকে আপনারা একবারে বললে আপনার তার চেহারাটা আপনাদের চোখের সামনে ভাসবে, সেটিকে আপনারা একটু চিন্তা করে দেখেছেন? আমাদেরকে কেন বাধ্য হয়ে এমন ধরনের প্লেয়ারকে নিতে হচ্ছে? আমরা তো বিশ্বের টপ যে র্যাঙ্ক প্লেয়ার ছিল
ওডিআই ক্রিকেটে বলেন 10 জন ক্রিকেটার আছেন, টেস্টের 10 জন প্লেয়ার আছেন, বা টি-20 ফরম্যাটের 10 জন প্লেয়ার আছেন, বাট অলরাউন্ডার 10 জন প্লেয়ার আছেন, মানে র্যাঙ্কিং ওয়াইজ আমি বলতেছি, তাদেরকে কেন আমরা পিক অ্যান্ড চুজ করতে পারতেছি না, তাদেরকে কেন আমন্ত্রণ জানাতে পারতেছি না, কিংবা তারা কেন আমাদের দেশে এসে খেলতে চাচ্ছে না, সেটার পিছনে কি কারণ রয়েছে সেগুলোর দিকে যদি একটু তাকাই তাহলে কোন কারণগুলো বেরিয়ে আসবে চলুন সেগুলো একটু জানিয়ে আসি আপনাদের। ল্যাক অফ ফাইন্যান্সিয়াল পাওয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট প্রবলেম, এটা একটা বড় ইস্যু। অনেক প্লেয়াররাই সঠিক সময়ে তাদের পারিশ্রমিক পায় না। যেমন ইমরান তাহির কিছুদিন আগে দাবি করেছে তিনি গত মৌসুমের টাকা এখনও পান। এটি একটি বড় কারণ। এর জন্য কিন্তু বিদেশি প্লেয়ারদেরকে বাংলাদেশে খেলার জন্য আকৃষ্ট করে না। গঠনমূলক যে সমস্যাটি রয়েছে এর মাঝখানে অন্যতম একটি কারণ হচ্ছে মাঠের স্বল্পতা। আপনি চিটাগংয়ে বলেন, ঢাকায় বলেন, সিলেটে বলেন, শুধুমাত্র 3টি স্টেডিয়ামে আমরা খেলাচ্ছি এবং একই দিনে একই পিচে 2টি ম্যাচ হচ্ছে। এর কারণে কিন্তু খেলার মানদণ্ডটা কমে যাচ্ছে। একই পিচে যখন ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ হয় তখন কিন্তু পিচ একটা সময় পরে, মানে এন্ড অফ দ্য টুর্নামেন্ট বা হাফ টুর্নামেন্টের পরে কিন্তু পিচগুলো ডাল হয়ে যাচ্ছে। তখন কিন্তু ওই ধরনের রান করা সম্ভব হচ্ছে না, লো স্কোরিং ম্যাচ হয়ে যাচ্ছে। প্রথম দিকে যে ধরনের রান হয় সে ধরনের রান করা আর পসিবল হয় না। আমাদের মাঠের সংখ্যা বাড়াতে হবে এবং সেই সাথে যোগাযোগের ব্যবস্থাটাও ভালো রাখতে হবে। তাহলে কি হবে, ফরেন ক্যাটাগরির প্লেয়াররা এসে খেলে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং খাবারের কোয়ালিটিটাও আমাদেরকে মেনটেন রাখতে হবে। কারণ এক এক দেশের প্লেয়ার এক এক ধরনের খাবার খেয়ে অভ্যস্ত, সব ধরনের ফ্যাসিলিটি আমাদেরকে রাখতে হবে। আমরা যে টিভির পর্দায় খেলা দেখি, টেলিকাস্ট একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান বিপিএলের দিকে যদি তাকান, এখানে কোনো খেলায় স্পাইডার ক্যামেরা নেই। বর্তমানে স্পাইডার ক্যামেরা ছাড়া খেলা কিন্তু ওইভাবে আকর্ষণীয় হয় না। আপনি যদি এখন বিপিএলের কোনো ছবি সার্চ দেন, তেমন কোনো ছবি আপনি খুঁজে পাবেন না, হাতে কোনো কয়েকটা ছবি ছাড়া। কেন ভাই? বিপিএলের আগে যে কয়েকটা কনসার্ট হয়েছে সেখানে বেশ কিছু শিল্পী অনুষ্ঠানে গান গেয়েছে, সেখানে পারিশ্রমিক যে পরিমাণ টাকা নিয়ে গেছে সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে আপনাদের মনে। যেখানে বিজয়ী দল পাবে 2 কোটি টাকা, সেখানে একজন গায়ক নাকি অলমোস্ট 4 কোটি টাকা নিয়ে গেছেন। তো বুঝতেই পারতেছেন আমাদের ম্যানেজমেন্টটা আসলে কোন দিকে করা উচিত আর আমরা কোন দিকে করতেছি। খেলোয়াড়দের মান যে নিম্নমানের, এটা কিন্তু আমি যে লিস্টে আপনাদেরকে তুলে ধরেছি সেখান থেকেই স্পষ্ট। আমরা যেহেতু বড় ধরনের কোনো ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে আনতে পারি না, তাই আমাদের বাধ্য হয়ে নিম্নমানের প্লেয়ারদেরকে আনতে হচ্ছে। সেই কারণে আমাদের বিপিএলের মান কিন্তু দিনে দিনে কমে যাচ্ছে। বিপিএল 2012 সালে যে যাত্রা শুরু করলো, আজকে 2025 সাল, এই 12 বছরে কিন্তু ইন্টারন্যাশনাল স্তরে কোনো ফ্যান বেস তৈরি করতে পারে নাই। সেই কারণে কিন্তু ওই ধরনের কোনো স্পন্সর বাংলাদেশে আসতেছে না বা বিপিএলে আসতেছে না। সেই কারণে তাদের পরিধিটা বড় হচ্ছে না। ফাইন্যান্সিয়ালি আমরা দুর্বল হয়ে যাচ্ছি। আমাদের উচিত স্পন্সরদের সাথে ভালোভাবে কমিউনিকেশন করা, যাতে আমরা বড় বড় স্পন্সর নিয়ে আসতে পারি। মার্কেটিং এবং ব্র্যান্ডিং দুইটি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বিপিএলের ক্ষেত্রে আপনি যদি খেয়াল করে থাকেন, এই দুইটা জিনিসের বিরাট অভাব রয়েছে। এই দুটির দিকে যদি একটু ভালো করে খেয়াল করা যায় তাহলে হয়তোবা অদূর ভবিষ্যতে 2-4-5 বছরের মধ্যে বিপিএল একটা বড় স্তরে পৌঁছাতে পারবে। আপনারা যদি পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান, তাদের আইপিএল কোন স্তরে চলে গেছে আর আমরা কোন স্তরে পড়ে আছি, এমনকি পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের দিকে যদি তাকান, তাদের পিএসএল কোন পর্যায়ে চলে গেছে এবং আমরা কোন পর্যায়ে পড়ে আছি সেটা কিন্তু বোঝাই যায়। তো আমাদের ব্র্যান্ডিং এবং মার্কেটিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে। রেগুলারিটি আর লং টার্ম ভিশনের একটা অভাব আমাদের মাঝে লক্ষণীয়। এটির কারণে কিন্তু খেলার সঠিক সময় শুরু হচ্ছে না, এমনকি খেলা শুরু হলেও সঠিক সময় সঠিক প্লেয়াররা আসতেছে না। আপনারা যদি দলগুলোর দিকে তাকান, দেখবেন যে অনেক ফরেন প্লেয়ার, নামি দামি প্লেয়ার রয়েছেন, কিন্তু তারা একটি ম্যাচ খেলতে আসবে কিংবা 2টি ম্যাচ খেলতে আসবে। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে ক্রিস গেল 1টা বা 2টা ম্যাচ খেলার জন্য আসতো বা 3টে ম্যাচ খেলতো। এবার যে গুঞ্জনটি আমরা শুনতে পাচ্ছি যে মঈন আলী একটি ম্যাচ খেলতে রাজি হয়েছেন, সম্ভবত 2টি ম্যাচ খেলতে পারে। তো দলের যে কর্ণধার তিনি বলছেন তাকে আনতে আমার 30 থেকে 40 লাখ টাকা প্লেন ভাড়া খরচ যাবে। তো তাকে এনে আমি কি করব? তো বুঝতেই পারতেছেন আমাদের ব্র্যান্ডিংটা কোন পর্যায়ে অভাব, বা আমাদের যে কমিউনিকেশন গ্যাপ আছে প্লেয়ারদের সাথে, বা আমরা যে ফাইন্যান্সিয়ালি কোন ধরনের পর্যায়ে পড়ে গেছি যে প্লেয়ার 1টি বা 2টি ম্যাচের উপরে খেলতে রাজি না। তো সেই বিষয়গুলোর দিকে আমাদের একটু মনোযোগ থাকতে হবে। কি কারণে এমনগুলো হচ্ছে সেই বিষয়গুলো আমাদেরকে ফাইন্ড আউট করে দ্রুত সলভ আউট করে ফেলতে হবে। সর্বোপরি বিপিএল এর উন্নতি আমরা সবাই চাই। মেজর কিছু দিক যদি একটু পরিবর্তন করা যায় তাহলে অবশ্যই সেটি সম্ভব। সেই তালিকাটা খুবই ছোট এবং সবাই আপনারা জানেন। স্বল্প করে আমি একটু আবারও আপনাদেরকে মনে করিয়ে দিই। বিপিএলকে বড় করতে হলে বাজেট বাড়াতে হবে এবং বড় বড় স্পন্সরদেরকে আকর্ষণ করতে হবে। এটি খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বমানের ক্রিকেটারদের আনতে হলে পারিশ্রমিক বাড়াতে হবে। প্লাস তাদেরকে যখন আমরা একবার আনতে সক্ষম হব, তাদের যে ফ্যান বেস রয়েছে তারা সবাই এই খেলাগুলি দেখবে। এর ফলে এটা একটা প্রচার হবে। তখন কিন্তু স্পন্সররা বড় ধরনের টাকা বিনিয়োগ করবে। এটি কিন্তু একটা বিরাট কারণ। বিপিএল যেভাবে খেলাগুলোকে অর্গানাইজ করে, এগুলো একটু পরিবর্তন করা প্রয়োজন। নতুন করে ঢেলে সাজানোর সময় চলে এসেছে। আমাদের অবশ্যই ইন্টারন্যাশনাল দর্শকদের কিন্তু টার্গেট করতেই হবে, তাছাড়া আমরা সামনে যেতে পারবো না। টুর্নামেন্টকে যারা পরিচালনা করে, মানে টুর্নামেন্টের যে পরিচালনা পরিষদ, তাদেরকে অবশ্যই আরো প্রফেশনাল হতে হবে। কারণ এভাবে চলতে থাকলে হয়তো বা কিছু বছর পরে বিপিএল বন্ধ হয়ে যেতে পারে বা মানুষ নাও দেখতে পারে। নিজের দেশের মানুষ যদি না দেখে তখন আপনারা কি করবেন বলেন তো একবার।
বিপিএল এর সবসময় উচিত আইসিসির যে রুলসগুলো রয়েছে প্রত্যেকটা রুলসের জন্য বিপিএল এর ম্যাচে অন্তর্ভুক্ত থাকে, কারণ এই রুলসগুলো যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি স্ট্যান্ডার্ড মেনটেন করতেছেন না। তো স্ট্যান্ডার্ড মেনটেনের ক্ষেত্রে অবশ্যই রুলস ফলো করা খুবই জরুরি। স্টেডিয়ামের সংখ্যা না বাড়ালে না হয়, মিনিমাম আরও 4-5টা স্টেডিয়াম বাড়াতে হবে। আজকে না পারেন 4 থেকে 5 বছরে যদি আমরা 5টা স্টেডিয়াম বিল্ড আপ করি, হ্যাঁ এখানে বিনিয়োগের অবশ্যই প্রয়োজন রয়েছে, যেহেতু ক্রিকেটের বিশাল একটি মার্কেট এবং ক্রিকেট বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে জড়িত। সুতরাং ক্রিকেটকে বাড়াতে হলে স্টেডিয়াম বাড়াতে হবে, স্টেডিয়াম বাড়াতে হলে আপনাকে ওই পরিমাণ ইনভেস্ট করতে হবে, এখানে একটু টাকা পয়সা ইনভেস্টের প্রয়োজন রয়েছে। এটার ফলে কি হবে, সমগ্র দেশের মানুষ এঙ্গেজ হয়ে যাবে বিপিএল এর সাথে বা ক্রিকেটের সাথে এঙ্গেজ হয়ে যাবে, তখন কিন্তু বিনিয়োগটা আস্তে আস্তে বেড়ে যাবে। এটা বাংলাদেশ সরকারের উচিত এদিকে একটু মনোযোগী হওয়া। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামটির দিকে দৃষ্টি আকর্ষণ করছে কর্তৃপক্ষের, বাংলাদেশ সরকারের উচিত স্টেডিয়ামটিকে দ্রুত সংস্কার করে আন্তর্জাতিক ম্যাচে আবার ফিরিয়ে আনা। সর্বোপরি সবচেয়ে আলোচনার যে একটি মূল বিষয়বস্তু হচ্ছে লোকাল প্লেয়ার কিন্তু বিপিএল থেকে তুলে আনতে হবে। তো লোকাল প্লেয়ারদের তুলে আনতে হলে যে একটা ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন, কিভাবে লোকাল প্লেয়াররা বিপিএলে খেলবে কিংবা বিপিএলে খেলে ভবিষ্যতে তারা জাতীয় দলের হয়ে খেলবে, এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আপনি ফরেন ক্যাটাগরি প্লেয়ার আনলেন না না আনলেন সেটা দিন শেষে মুখ্য আলোচনার বিষয় নয়। এখান থেকে কিভাবে জাকের আলীর মতো হার্ড হিটার ব্যাটসম্যান বেরিয়ে আসবে, কিভাবে নাইট রানার মতো 150+ বলার বেরিয়ে আসতে পারবে, কিংবা আরও স্কিলফুল ক্যাটাগরি নিয়ে আসতে পারবে, এইটার দিকে আমাদেরকে মনোযোগী হতে হবে। বিপিএলকে আরও সফল এবং কার্যকরী করতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফ্র্যাঞ্চাইজি ওনার, মিডিয়া এবং সমস্ত যেই সকল অর্গানাইজেশন রয়েছে তাদেরকে একসাথে কাজ করতে হবে। এটির ফলে কিন্তু বিপিএল অন্যান্য যে লিগগুলো রয়েছে তাদের সাথে কম্পিটিশন করতে পারবে। আদারওয়াইজ যে পর্যায়ে বর্তমানে আমরা আছি, কিছুদিন পরে হয়তোবা সেই পর্যায়ে থেকে আরও পিছনে চলে যাব। বিপিএলে যে ধরনের প্লেয়ার আমরা আনতেছি সেটার মাধ্যমে কিন্তু আমরা নিজেদের মানদণ্ড নিজেরাই কমিয়ে দিচ্ছি। আমাদের উচিত আমরা কম সংখ্যায় কম আনবো, কিন্তু ভালো মানের আনবো, যাতে করে স্ট্যান্ডার্ড ডে বাই ডে এটা ইনক্রিজ হয়, ডিক্রিজ না হয়। এটার দিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। আজকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি প্রথম যে ম্যাচ দেখেছি আমি খুবই হতবাক হয়ে গেলাম যে কোন ধরনের প্লেয়ারকে নিয়ে আমরা প্লেইং 11 সাজাচ্ছি। এই ধরনের প্লেয়ারকে আমরা যদি না নেই, এমনকি যদি শুধুমাত্র আমরা বাংলাদেশের 11 জনকে নিয়ে খেলি, তাও আমার মনে শান্তি লাগবে ভাই। কারণটা হচ্ছে আমি ইন্টারন্যাশনাল খেলা দেখি এত বছর ধরে, কিন্তু তাদেরকে আমি চিনি না, জানি না, এবং যাদেরকে আনছে তাদেরকে চিনলেও টাকা দিয়ে কেন তাদেরকে আনবো, তাদেরকে ফ্রি খেলালে তো ভাই লস। আমার কথা হচ্ছে এটা। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং যারা দলের কর্ণধার আছে তারা কি এই বিষয়ে একটু সচেতন হতে পারে না? আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে।